আমি তখন ঢাকাতে লেখাপড়া করতাম। তো কোনো এক সময় বলেছিলাম যে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করে। তো তখন কোনো কারণে সেটা আমাকে দিতে পারেননি। অনেক বছর পরে আম্মু সেই খাবারটা আমার সামনে দিয়ে বলেছিল যে এটা রাকিব খেতে চেয়েছিল যখন রান্না করছে। তো এটা আমার খুব কথাটা খুবই মনে ধরেছিল যে আম্মু এত বছর পর, আমি ভুলে গেছি কিন্তু আম্মুর মনে আছে আমি খেতে চেয়েছিলাম। মায়ের আমার এক বড় ভাই যে এখন বিদেশে থাকে, আরেক ভাই, সেই ভাই একটু রাগে বেশি। আচ্ছা, তো ভাই একবার মার দিয়েছেন, এটা মনে আছে। খুব বেশি না, আমাকে যেরকম মা মেরেছে বেশ, কিন্তু বাবা একবার মেরে বাবা নিজেই কান্না করেছে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন, রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প কো স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। আপনাদের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জানেন যে জীবনের গল্প তারাই বলতে আসে যাদের স্বীকৃতি, অর্জন অথবা দুঃখ, কষ্ট, সফলতায় যারা আমাদের কাছে খুবই চেনা পরিচিত মানুষ, সেই মানুষগুলোর কাছ থেকে আমরা তাদের জীবনের গল্প শুনি। দেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠক, স্বনামধন্য সংগঠন কলরবের সম্মানিত উপস্থাপক এবং আবৃত্তিকার, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব রাকিব রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক প্রোগ্রাম করেন, উপস্থাপনা করেন, বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে আবৃত্তি করেন। মানুষ আসলে উপস্থাপনা এবং আবৃত্তি হয়তো বেশি করে আপনার কাছে বলে যেটা করেন, কিন্তু আপনারও যে জীবনের কিছু গল্প কেউ শুনতে চায় না। আজকে রবের এই আয়োজনে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকি যারা মিডিয়া ব্যক্তিত্ব থাকে, বিশেষ করে যারা অপসংস্কৃতির চর্চা করে, আমরা দেখে থাকি তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন চ্যানেলে ইনভাইট করে এবং তারা তাদের জীবনের গল্প বলে। তো এরকম আমাদের ইসলামিক অঙ্গনের এই শিল্পী যারা সংস্কৃতি নিয়ে চর্চা করে, তাদেরকে নিয়ে এমন একটা আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে এই প্রোগ্রামের যারা আয়োজন করেছে রব বাংলাদেশ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর, নাজিরপুর থানা। কয় ভাই বোন আপনারা? আব্বা মা আছেন কিনা? হ্যাঁ, আমরা বড় ফ্যামিলি, আমরা 9 ভাই 5 বোন। মাশাআল্লাহ। আমার বাবা মা দুজনেই পরে, অর্থাৎ কেউ বেঁচে নেই। আপনার অবস্থান মানে ভাই বোনদের ভেতরে? আমি 13 নম্বর, আমার ছোট একটা বোন। আচ্ছা, বাকি সবাই বড়? বাকি ভাই বোনরা বেঁচে আছেন না? 2-1 জন? হ্যাঁ, এক ভাই মারা গিয়েছেন আর বাকি সবাই বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। বিবাহিত নিশ্চয়ই? হ্যাঁ। সন্তানাদি? এক মেয়ে। মাশাআল্লাহ। পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি গ্রামে, প্রথমে ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপরে মাদ্রাসায় ভর্তি হলাম ঢাকায় এসে। হিফজ, দাওরায়ে হাদিস, আদব, ইফতা সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। কণ্ঠ দিয়ে তো মানুষ তেলাওয়াত করে, ওয়াজ করতে চায়, গান গাইতে চায়, আপনি কেন আবৃত্তি বা উপস্থাপনা বেছে নিলেন? এটা একটা ছোট্ট গল্প। আমি মূলত যখন হিফজখানায় পড়ি তখন টঙ্গীতে লেখাপড়া করছিলাম। জি। তো এই সময় একটু বই পড়ার আগ্রহ তৈরি হলো, বিভিন্ন গল্প, উপন্যাস। তো এগুলো পড়তে পড়তে এক সময় আগ্রহ তৈরি হলো যে আমিও একটু লেখক হই। তো লেখক হওয়ার আগ্রহ নিয়েই একটু সাহিত্য চর্চা শুরু করলাম। জি। বিভিন্ন ক্লাসের, যেমন স্কুল কলেজের যে বইগুলো আছে বাংলা সাহিত্য, সেইগুলো আমি একা একা পড়া শুরু করলাম। জি। সেখান থেকে কঠিন কঠিন শব্দার্থগুলো মুখস্থ করা শুরু করলাম। তো মোটামুটি একটু লেখার একটা আগ্রহ এবং অভিজ্ঞতা তৈরি হলো, টুকটাক লিখলাম। তো একটা পর্যায়ে ওই সময় বিভিন্ন পত্রিকা, মাসিক পত্রিকা ছিল, যেমন আদর্শ নারী, কাবার পথে, মাসিক নকিব। তো এইসব পত্রিকা দেখতাম যে অনেক ধরনের কবিতা ছাপা হতো যারা নবীন লেখক। তো একটা সময় আদর্শ নারী থেকে একটা বিজ্ঞাপন এলো বা একটা অ্যানাউন্সমেন্ট আর এরকম যে ছড়া প্রতিযোগিতা। তা আমি সেখানে শখ করে অংশগ্রহণ করলাম
এবং সেখানে আমি ফার্স্ট হলাম। মাশাআল্লাহ। তারপর থেকে আমার মধ্যে একটু আগ্রহ তৈরি হলো, যেহেতু আমি প্রথমবারই লিখেই ফার্স্ট হয়েছি, তাহলে হয়তো আমি পারবো। তো সেই থেকে একটু লেখালেখি চর্চা শুরু করলাম। জি। 2টা বই লিখলাম, গল্পের বই। সেটা প্রকাশ করার চেষ্টা ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে ওখান থেকে সরে আসলাম। যাই হোক, তারপর যখন মোটামুটি এই লেখালেখির ক্ষেত্রে আমি যেখানে লেখাপড়া করতাম মাদ্রাসায়, সেখানে আমাদের সহপাঠী আছে বা আমার ওস্তাদরা সবাই আমার কবিতা পড়ে খুব খুশি হতেন এবং উৎসাহ দিতেন। তো এমন সময় আমার একটা ফ্রেন্ড বলল যে কবিতা লিখতে হলে লেখার কিছু নিয়মকানুন আছে। তো এটা শেখার জন্য ঢাকায় একজন অনেক বড় একজন ব্যক্তি আছে, ওনার নাম শাহ ইফতেখার তারিক। তো উনি এগুলো শিখান। তো আমি এটা শুনে ঢাকায় প্রথম এলাম। ঢাকা বলতে পল্টনের দিকে এলাম। কোন সালের দিকে? এটা 2009 সালে। পল্টনে এলাম, আসার পরে খুঁজে সেই সাউন্ড টাওয়ার শাহ ইফতেখার তারিক স্যারের যে অফিসটা, সেখানে গেলাম। তো ওখানে গিয়ে শুনলাম যে ওখানে আসলে লেখালেখি শেখায় না, ওখানে শেখায় আবৃত্তি, উপস্থাপনা, এগুলো শেখায়। তো যেহেতু আসছি কষ্ট করে, তো ভাবলাম শিখে ফেলি, হয়তো এটাও কাজে লাগবে লেখার ক্ষেত্রে। তো এভাবেই ওখান থেকে আমার এই আবৃত্তি উপস্থাপনার জগতে আসা। ওখানে কোর্সটা কেমন ছিল? সাপ্তাহিক, মাসিক নাকি টানা ছিল নাকি সাপ্তাহিক? প্রতি সপ্তাহে শুক্রবার ক্লাস হতো, এরকম 12টা ক্লাস, কিন্তু আমরা 10টা পেয়েছিলাম। আচ্ছা। অবশ্য পরে আমি আবার শাহবাগে ওই মাহিদুল ইসলাম স্যার নামে একজন আবৃত্তি শিল্পী আছেন, ওনার কাছে কোর্স করেছি। মাশাআল্লাহ। মানে আপনার এখানে যে ভালো লাগাটা তৈরি হয়েছে এই বিষয়ে আপনি আবার কিছু শিক্ষা গ্রহণ করে প্রপারলি এটাকে ইউজ তো আমি আসছিলাম লেখালেখি শিখতে, কিন্তু হয়ে গেলাম এরকম পরে আবৃত্তি উপস্থাপক। এরকম আরো 2-1জনের জীবনে, আমার জীবনেও যদি বলে আমি যে গান আমি গাবো, এটা আমি নিজেও জানতাম না। পরে স্যার বলতেছে 1 2 3 4 5 এই তোরা দ্বারা কালকে গান শিখে আসবি, এইভাবে। মানে আল্লাহ যে কাকে কোথায় কোন জায়গায় কবুল করবেন এটা উনিই ভালো জানেন। এই যে আবৃত্তি শিখতে আসা অথবা হিপস পড়তে যাওয়া, এখানে জীবনের মানে আমি যদি ছোট করে এভাবে বলি যে আপনার ব্যথা বা কষ্ট পেয়েছেন, এরকম কোনো মুহূর্ত আপনাকে এই মুহূর্তে ভাবাচ্ছে কিনা যে এই সিচুয়েশনটা আমাকে বেশ কষ্ট দিয়েছিল? না, আসলে ওরকম জীবনে কষ্ট খুব বেশি নাই। তবে যেহেতু আমার মা চলে গিয়েছেন, মারা গিয়েছেন, তো এটাই আমার সবচেয়ে জীবনে বড় কষ্টের একটা কারণ ছিল। জি জি। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আল্লাহর রহমতে বেশি কষ্ট পেতে হয় এবং সবাই আদরের তো। ওকে, এরপরে হচ্ছে যে কবিতা লিখতে গিয়ে বা আবৃত্তি করতে গিয়ে কোনো মানুষ বলে ধর এটা কি করতেছো, এটা ভালো লাগে না, বন্ধ করো, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে? না, এরকম হয়নি, কিন্তু কিছু কিছু আমার সহপাঠী তারা একটু কানাঘুষা করতো। যেমন আপনি তো নিশ্চয়ই জানবেন যে আবৃত্তি উপস্থাপনার জন্য কণ্ঠের কিছু চর্চা আছে, সেগুলো যখন করতাম তো এটা নিয়ে ওরা একটু হাসাহাসিও করতো, কিছু বিরক্ত হতো। তো বলতো এগুলো কি করে, এইসব বলতো। কিন্তু সেই সকল ছাত্র ভাইরা এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে একটু গর্ব করে বলে যে অমুক আমাদের সহপাঠী। মাশাআল্লাহ। এমনি ফ্যামিলিগত জায়গা থেকে ভাবি বা ভাইরা সবাইকে বা বোনেরা, তারা এই জায়গায় কি আপনাকে সাপোর্ট করে না সাপোর্ট করে না? রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। আমার ফ্যামিলির মেম্বার বেশিরভাগই হচ্ছে সব জেনারেল শিক্ষিত। আমি মাদ্রাসার, আচ্ছা। আমার ভাইয়েরা সবাই জেনারেল শিক্ষিত, তারা চাকরিজীবী। তো তারা এটা খুব বেশি একটা বুঝতো না আগে, আচ্ছা, যে ইসলামী সংস্কৃতি বা গজল নিয়ে এরকম পরিবেশ আছে, আবৃত্তি নিয়ে আছে, এতটা বুঝতো না, বা তারা এদিকটায় না, তারা মানে অন্য সংস্কৃতির লোক। তো এখন মোটামুটি যখন কলবে কাজ করা শুরু করলাম, তখন আস্তে আস্তে এখন তারা ওটাকে মূল্যায়ন করে। গুড। কলরব ছাড়া যদি এখন আপনার এই আবৃত্তি উপস্থাপনার জন্য ওডিসি বা সায়ানওয়াট বা সাইমুম বা আদার্স কোনো সংগঠন আমন্ত্রণ জানায়, এবং আরও যদি আপনাকে অবস্থানটা এখন যেখানে আছেন সেখান থেকে আরও র্যাঙ্ক বলি আর অবস্থান বলি, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসলে কলরবটা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। এখানে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা, এবং এখানে আমার বন্ধুবান্ধব বলতে কলরবে যারা আছে তারাই। তো এখান থেকে যাওয়াটা আসলে মনে হয় সম্ভব হবে না। তার মানে আপনি যেতে চাচ্ছেন না, কলরবেই থাকবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। কলরবটা আমাদের পরিবার, নিঃসন্দেহে অন করাটা অনেক ভালো। এই পরিবারে কখনো মান অভিমান, বন্ধুদের সাথে তো থাকতে গেলে পিতা পুত্রেও লাগে, স্বামী স্ত্রীতেও লাগে, এরকম কোনো স্মৃতি আছে কিনা?
এরকম খুব বেশি কঠোর কোনো অবস্থান কারোর সঙ্গে তৈরি হয়নি, মানে কিছুটা তৈরি হলেও পরে এগুলো ভুলতে পারে কিনা আপনার, এরকম ভোলা সম্ভব হয় কিনা, নাকি কেউ কেউ এটা জিয়ে রাখে? এরকম আমি যেমন বলতে পারি, আমি আমার এক ফ্রেন্ডকে বলছি, তুমি যে আমাকে 10 বছর আগে আমার প্রতি তোমার একটা মানে আমি সফলতায় যাচ্ছি এটা তুমি আমাকে এটা হিংসা বলি আর ঈর্ষা বলি এটা তুমি করতে, এটা আমি 10 বছর পরে এসে তোমাকে বললাম, ঘটনা কি ঠিক? তো বলছে হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা। তো এটা বলছি যে লাগে, মানবিমান হয়, কিন্তু এগুলো কি ভুলে যায় নাকি ধরে রাখা বা এরকম কেউ আছে কিনা? নাম বলার দরকার নেই, মানে নাম জানতে বলা চাই যায়। এটার মাধ্যমে শিক্ষা। আমি যেটা নাম বলা যাচ্ছে যায়, আরিফ আরিয়ান হয়তো চিনবেন। তো আরিফ আরিয়ান ওর সঙ্গে কোনো গ্যাঞ্জাম বা কিছুই না, হঠাৎ করে দেখি সে আমার সঙ্গে কথা বলছে না অনেকদিন, কিন্তু কি নিয়ে সে আমার সাথে মানে অসন্তুষ্ট এটা আমি আসলে জানতাম না বা বুঝতেও পারি নাই অনেক দিন। কিন্তু আমার এটা খুব কষ্ট লাগতো যে আমি ওকে আমার সবচেয়ে কাছের বন্ধু মনে করতাম। কলরবি, ইয়াসিন হায়দার, আরিফ আরিয়ান, আরেকজন আছে আহ্বানে মারুফ বিল্লাহ সাকি। তো যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আরিফ আরিয়ান, তো হঠাৎ করে আমার সাথে কথা বলছে না। তো আমি আসলে কারণটা জানতাম না, মানে আজ পর্যন্ত জানতে পারছি না যে কেন সে আমার প্রতি রাগ বা কেন কথা বলেনি, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। তো এটা আমার খুব কষ্ট লাগতো যে আমি এত মহব্বত করি, এত মন থেকে ভালোবাসি, তো সে আমার সঙ্গে কথা বলছে না, কি কারণ? এটাই ছিল আসলে। এটা হয় অনেক সময়। আপনি কারোর উপর রেগে গেলে মানে সেটাকে রিয়াক্টটা কিভাবে করেন, অথবা এটা ভুলে যেতে পারেন কিনা? কেউ আপনাকে অন্যায় করলে ক্ষমা করার মানসিকতা আছে কিনা? হ্যাঁ, সেটা আছে। সহজে ক্ষমা করে দেন নাকি ওটাকে একটু জিয়ায় রাখেন? যার সঙ্গে আমার মানে দেখি যে তার সঙ্গে আমার মনের মিল হবে না, বা আমি ওখানে দূরে সরে আসি এইভাবে। আপনার জীবনের আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে, সেটা আচরণগত হোক, অর্থনৈতিক হোক, খেয়ে না খেয়ে হোক, সবচেয়ে বেশি কষ্টের মুহূর্তটা মানে কোনটা? সেটা কি পারিবারিকভাবে, শিক্ষার সময়, নাকি আপনার হলো সাংস্কৃতিক বলা এসে? সত্যি কথা বলতে আমার জীবনে এরকম খুব বেশি কষ্ট আসেনি, যে যে কষ্টের কথা বলা যায় যে আমি এরকম কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম। না, আলহামদুলিল্লাহ আমাদের কষ্টে থাকা বলতে আমি আছে না, ভাবিও কখনো কখনো রেগে গেল, অথবা বড় ভাইরা রেগে গেল, মানে এরকম হতাশার টাইমটা কখনো আসছে কিনা? না, এটা আসে নাই, এখন এই আসে ক্ষেত্রে নাই। হতাশা আসেনি। তা আমরা কি আজকে দোয়া করে দেবো সামনে যেন আসে, যেন বলতে পারি এরকম কিছু? না আসাটাই ভালো। না আসাটাই ভালো, ইনশাল্লাহ। জীবনের স্বপ্নটা কি কি হতে চান? মানে যেই পথে চলছেন এটার বিপ্লবের ধারা কোথায় গিয়ে থামতে চান? স্বপ্ন বলতে এখন আমি ছোট একটা মাদ্রাসা করেছি, পাশাপাশি একটা মাদ্রাসার মুহাদ্দিস আর একটা মেয়েদের হিফজ মাদ্রাসা আছে। তো ইচ্ছা আছে একটা মাদ্রাসা করার, বড় করে। এখন যেটা ছোট আকারে আছে এটা স্বপ্ন দেখছি, পাশাপাশি নিজেকে আর একটু স্বাবলম্বী করার ইচ্ছা আছে। হিপস মাদ্রাসাগুলোতে অনেক সময় আমরা দেখি যে শিক্ষকদের ভেতরে কিছু কিছু বিষয় স্পষ্ট দৃশ্যমান নৈতিকতার প্রশ্নটা আসে, এটা কেন আসে? এটা আসলে যার যার রুচির বিষয়, সবাই কিন্তু এটা অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে এটা দৃশ্যমান, অধিকাংশ বাংলাদেশের কেন আন্তর্জাতিক লেভেলেও যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও এইগুলো দেখা যাচ্ছে, কারণটা কি? ফাইন্ড আউটটা এটা মানসিক রোগ আমি মনে করি। এই লেভেলে সেই মানসিক রোগটা থাকা কি আসলে জরুরি? বা এটা না, কিন্তু হয়ে যায় হয়তো কারো কারণে। কেন, মানে এটা ফাইন্ড আউট কি আপনার কাছ থেকে মনে হয় যে এই কারণে হতে পারে? এটা কি কিভাবে আপনি বলতে চান? আপনার প্রতিষ্ঠানে হয়েছে কিনা? না, আমার এখানে এরকম এখানে হয়নি, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে হয় আর কি। ওটা তো অনাবাসিক, ওরা এসে চলে যায়। আচ্ছা আচ্ছা, একটা নতুন করেছি। জি জি। আপনি কার উপরে সবচেয়ে বেশি রেগে যান? বর্তমান সময় তো পরিবারের সাথে বেশি রাগা হয়, আবার তার সঙ্গেই বেশি মহব্বত হয়। এটা তো থাকবেই, যাকে বেশি ভালোবাসা যায় তাকেই, হ্যাঁ সেটাই, সেখানেই সুখ শান্তি দুঃখ সব শেয়ার করে নেওয়া হয় আর কি। বন্ধু হিসেবে, আপনার বন্ধু হিসেবে কাকে স্মরণ করবেন যে আপনাকে খুব সহযোগিতা, অনুপ্রেরণা, ভালোবাসা দিয়েছে এরকম কেউ? মারুফ বিল্লাহ সাকি। মারুফ বিল্লাহ সাকি। আমি শুধু এখন আপনার কাছে জানতে চাই যে পাণ্ডুলিপি লিখেছেন, প্রকাশ হয়নি, এই পয়েন্টটা আপনি এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু কেন? এটা হচ্ছে যে আমি আবৃত্তি শিল্পী হয়ে গেলাম, ওখান থেকে যখন আমি আবৃত্তি শিল্পী উপস্থাপক হলাম তখন ওই লাইনটা ছেড়ে দিয়েছি। পাশাপাশি আমার আর একটা প্রতিভা ছিল, সেটা হচ্ছে আমি আর্ট করতাম, চিত্রশিল্পী, ক্যালিগ্রাফি। আমার অনেক ক্যালিগ্রাফি আর্ট করা আছে, বিভিন্ন ডায়েরির প্রচ্ছদে আমার ক্যালিগ্রাফি আছে। বাহ, সুন্দর। এরপরে একদম চিত্রাঙ্কন, যেটা বলে একদম হুবহু কপি করা, এটা করতে পারি বা নিজে আঁকতে পারি সেগুলো। তো
তো এটা আসলে একটা বয়সের পরে এসে এখন আর ওটা ইচ্ছে করে না, ওই রং তুলি নিয়ে বসা। আমার সবই আছে, ক্যানভাস, রং তুলি, কিন্তু এখন আর ওটা নিয়ে বসা হয় না। কারণ আমাদের কমে যে মাদ্রাসাটা আমি যেখানে পড়াই, এটা ছেলেদের একটা মাদ্রাসা। তো আমি দাওরা হাদিসে যে ঘন্টাগুলো ক্লাস করানো হয়, জি, যারা পড়ে তাদের বলা হয় মুহাদ্দিস। তো মোটামুটি উপরের দিকে ক্লাসগুলো করতে হলে একটু মোতালা করতে হয়, সময় দিতে হয়। এবার পাশাপাশি বিজনেস করছি, তো এই এত কিছুর পরে সময় দেওয়ার সুযোগ হয় না যে আমি নতুন। শখের বসেও কি একটু ভালো করে মনের মাধুরী মিশিয়ে চিত্রাঙ্কন করতে মন চায়? এটা একসময় করতাম, কিন্তু এই অনেক সময়। বিয়ের পরে 2টা করেছি, এরপরে আর করা হয়নি। ভাবি কি এটার জন্য খুব কখনো বলে না যে এটা ভালো, এটা করো? বা এটা সে ভালো বলে, লাগে? তার একটা কথা হচ্ছে যে মোবাইল বাদ দিয়ে আবার জন্য সেই আঁকা আঁকির জগতে ফিরে আসি। আচ্ছা, মোবাইলে কত সময় দেন আপনি মোটামুটি? মোবাইলে দেখা যায় যে আমাদের এখন অন্যান্য সময় বাদে যখনই অবসর থাকে তখনই মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করা হয়। ধরেন সারাদিন ব্যস্ততার শেষে যখন বাসায় ঘুমাতে গিয়েছেন, ভাবি আপনি দুজনই পাশে, সেই মুহূর্তে কি মোবাইল আপনি মানে কোনো ইমার্জেন্সি জিনিস দেখেন নাকি দেখেন না? এটা বেডে সত্য যাওয়ার পরে বলতে একটা দেখেন? বদভ্যাস হয়ে গিয়েছে। এই যদি ওটা নিয়ে বাসায় একটু মান অভিমান হয়, তারপর এটা একটা চেষ্টা করছি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এটা হয়ে যায়। এটা কি আর সেম এখন একটা ভাবিও বিষয় করে? হচ্ছে এখন আমরা মোবাইলের সঙ্গে সব দিক থেকে হ্যাঁ, কানেক্টেড সব হয়ে দিক গেছে। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, যেমন আমাদের কলরবের একটা গ্রুপ আছে, সেখানে আমাদের প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়। বিজনেসের 3-4টা গ্রুপ আছে, সেখানে আলোচনা হয়। তো এখানে না চাইলেও থাকতে হয়। হ্যাঁ, না চাইলেও থাকতে হয়। তবে যেই টাইমটা মানে একদমই বেডে যাওয়া, বিশ্রামের জন্য নিবেদিত হওয়া, সেই টাইমটা আসলে অ্যাভয়েড করলে সেই পরিবারটা ইয়ে করে আর কি। এটা তো এখন সব জায়গায়, আমিও করি না তা না, আপনিও এরকম সহজেই আমরা সব এই কাজগুলো করছি। বাবা আপনাকে নিয়ে স্বপ্নটা কিভাবে দেখতো? আমার বাবা ছিলেন, এবং সর্বশেষ বাবা আপনার প্রতি ওসিয়ত করে যাওয়া অথবা মানে খুশি হয়ে যাওয়া, বাবাকে সেবা করতে পেরেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। আমার বাবা ছিলেন যে নাজিরপুর যে থানা, নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান। তো ওনার ইচ্ছা ছিল আমি স্কুল কলেজে পড়ি, যেহেতু আমার অন্য সব ভাইরা এভাবে লেখাপড়া করেছে এবং আমার চাচারা, দাদারা সবাই জেনারেল শিক্ষিত, কিন্তু আমার নানার বংশে আবার একটু বড় আলেম ফ্যামিলি। তো সেই হিসেবে আমার আম্মুর ইচ্ছা ছিল আমি মাদ্রাসায় পড়ি, যেহেতু 9টা ছেলে, কেউ মাদ্রাসায় পড়লো না, কমপক্ষে একজন পড়ুক। আর আমারও খুব আগ্রহ ছিল, আমার মামা ছিলেন, মামা আমাকে খুব মাদ্রাসায় পড়ার বিষয়ে খুব উৎসাহ দিতেন। তো আমারও খুব মনের মধ্যে ইচ্ছে হলো যে আমি মাদ্রাসায় পড়বো। যেহেতু আমি ক্লাস 5 পর্যন্ত প্রতি ক্লাসে ফার্স্ট ছিলাম, তো এই জন্য আমার যারা টিচার ছিলেন তারা আবার হিন্দু ছিল বেশিরভাগই। তারা বলতেন যে ওকে স্কুলে পড়ান, খুব ভালো হবে। তো এটা নিয়ে একটু ইয়ে ছিল। যাক, পরবর্তীতে আম্মুকে কনভিন্স করে মাদ্রাসায় ভর্তি হতে পারলাম। এটা কি আপনি করলেন না স্যাররা করে? কি উদ্যোগটা কে নিল মাদ্রাসার ক্ষেত্রে? আমার মনের আগ্রহ আগে থেকে ছিল। আচ্ছা, কিন্তু আমার যারা স্যার ছিলেন তারা বলছেন যে ওকে স্কুলে পড়ান, ভালো হবে, ও ভালো করবে। তো আম্মুকে আমি কনভিন্স করলাম যে আম্মু আমি মাদ্রাসায় পড়বো, আর আম্মুরও ইচ্ছা ছিল। তো আম্মু আবার আব্বুকে কনভিন্স করেছে, পরে মাদ্রাসায় ভর্তি হলাম। এরপর যখন আমি হাফেজ হলাম, তো এইটার সময় আব্বু অনেক খুশি হয়েছেন। মাশাআল্লাহ। হাফেজটা কয় বছর লেগেছে আপনার? হাফেজ আমার 3 বছর লেগেছে। টঙ্গীতে? হ্যাঁ, টঙ্গী। বাবা মারা গেলেন কবে আপনার? 19 সালে। 19 সালে। তখন আপনার তো দাওরা এগুলো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, দাওরা কমপ্লিট। তখন আমি ইফতা পড়ি। ইফতা পড়েন, ওকে। তখন বাবার স্যাটিসফ্যাকশন কি ছিল? জানাজাটা কে পড়িয়েছিল? জানাজাটা আমাকে পড়াতে বলেছিল, কিন্তু আমার মামা আবার উনি মুহাদ্দিস, আমার ওস্তাদও। আচ্ছা, তো সেই হিসেবে সম্মানিত হিসেবে মামাই পড়িয়েছেন। আচ্ছা আচ্ছা। এরপরে মা মারা গেছেন 15 সালে। আমি যখন দাওরা পড়ছি, দাওরা শেষ করেছি, তখন আদব পড়ি, তখন যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। যখন আপনার মানে হুজুরদের ভেতরে বা টিচারদের ভেতরে আপনি কাকে স্মরণ করবেন? কে আপনাকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে? সংস্কৃতির দিক থেকে কোনো ওস্তাদই আমাকে অনুপ্রেরণা দেয়নি, কিন্তু লেখাপড়ার দিক থেকে আমি যখন ইফতা পড়ি তখন এক ওস্তাদ ছিলেন, উনি আমাকে খুব উৎসাহ দিতেন। ভাই বোনদের ভেতর থেকে?
ভাই বন্ধুর মধ্যে আমার যে ভাইটা মারা গিয়েছেন, ভাইয়া প্রবাসে থাকতেন, তো ওখানে তার বিজনেস ছিল এবং আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ তার ভালো ছিল সব ভাইদের মধ্যে। তো ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছেন। ওকে, আপনার জীবনে সবচেয়ে মায়ের খেয়েছেন কার হাতে বেশি? ভাই মায়ের তেমন বোনদের খাইনি। ভেতরে মারছে না বাবা মারছে না মা মারছে? মায়ের কথা মনে দুটো নেই। হোক তিনটা হোক, কেন আমি তো আমার মায়ের হাতে প্রচুর মায়ের খেয়েছি। আমি মানে আসলে এইরকম ছোটবেলায় ছোট চলে সময় আসছি। শাসনের জায়গা হোক, যে কোনো কারণেই হোক, মানে একটা হোক, সেই মায়েরটা কে দিয়েছে? মায়ের আমার এক বড় ভাই যে এখন বিদেশে থাকে, আরেক ভাই, হ্যাঁ, সেই ভাই একটু রাগে বেশি। আচ্ছা। তো ভাই একবার মার দিয়েছেন, এটা মনে আছে, খুব বেশি না। আমাকে যেরকম মা মেরেছে বেশ, কিন্তু বাবা একবার মেরে বাবা নিজেই কান্না করেছে, এটা মনে না, আছে। বাবা মায়ের কথা আমার মনে নেই কখনো মেরেছে কিনা। না, আমি দুষ্টু ছিলাম, এটা বলতে নির্দ্বিধাই বলা যায়। আপনি তো অনেক ভালো ছিলেন, আমি দুষ্টু ছিলাম আর কি, এখনো দুষ্টু আমি। আমি আপনি তো কি এখন অনেক আমি ভালো? তো গ্রাম থেকে চলে আসছি ছোটবেলায়, এই জন্য আর ওই বিষয়টা হয় না। দুষ্টুমি করার সুযোগ হয়নি। হ্যাঁ, দুষ্টুমিতে একটা বরাদ্দ থাকে, এটা না, কি দুষ্টুমি এখনো না, আমি করেন না? ছোটবেলায় একটু শান্ত ছিলাম এই ক্ষেত্রে, মানে অনেক বাচ্চা যেমন দুষ্টুমি করে এমন ছিলাম না। ঠিক আছে, মাঝে মাঝে আমি ইনকোয়ারি করে দেখবো আপনার সঙ্গে যে অবশ্যই, আপনি আসলে কেমন থাকেন, এটা দেখা যাবে আর কি। জি রাকিব ভাই, যেটি বলছিলাম যে এই উপস্থাপনা, এই আবৃত্তি, ছন্দ বলা, মানে মৌখিক যেই কাজগুলো, এগুলো একটা সময় গিয়ে থেমে যায়। আপনার প্রজন্মের আগেও যারা ছিল দেখবেন আস্তে আস্তে কমতে কমতে একটা সময় গতিরুদ্ধ হয়, কিন্তু সাহিত্য থেমে যায় না, এটা সব সময় কাজ করে। তো আপনার পাণ্ডুলিপির কাজ কেন হয়নি, বা সেগুলো এখনো আছে কিনা, করতে চান কিনা? পাণ্ডুলিপির বিষয়টা আমার একটা এখনো আছে, আর একটা হারিয়ে গেছে। তবে এখন এই বয়সে মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে আমার জন্য আবার, কারণ এখন বর্তমান যে বললাম আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছে বলতে পারি, বা যে কোনো প্রয়োজনে আমাদের দরকার মোবাইলটা। আর অনেক কিছু এখন দেখতেও হয়। হ্যাঁ, এখন অনলাইনের এই ব্যস্ততা, লেখাপড়া, বা আমি যেখানে টিচার, তো এই এত কিছু সময় দেওয়ার পরে আবার যে সাহিত্য নিয়ে চর্চা করব মনে হয় একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আমার ইচ্ছা আছে আবার একটু আর্ট, এটা একটু আবার শুরু করব, ক্যালিগ্রাফিটা একটু শুরু করব। হ্যাঁ, না, এটা চিন্তা ভাবনা করছি। সুন্দর, ইনশাল্লাহ। আপনি তো মুহাদ্দিস, সেই হিসেবে কোন পেশাটাকে বেশি এখন ভাল লাগে? মানে শিক্ষকতাই ভাল লাগে, নাকি আবৃত্তি উপস্থাপনা, নাকি ব্যবসায়ী হিসেবে, কোনটা আপনি, কোন পরিচয়টা আপনাকে স্বাচ্ছন্দ্য ফিল করেন? তিন রকম, তবে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একটা মাদ্রাসার মুহাদ্দিস, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। শিক্ষক পরিচয়টা খুব, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। এবং একটা বিষয়, আমাদের মাদ্রাসা অঙ্গনে কিতাব বিভাগের একজন মুহাদ্দিস হতে পারাটা অনেক বড় সৌভাগ্যের, এটা সবার জন্য হয় না। বিশেষ করে আমরা যারা কমিতে পড়ি, আমাদের স্বপ্নই থাকে যে আমরা মাদ্রাসায় খিদমত করব, মাশাআল্লাহ। এটা সবার থাকে, আমার একার না। তো কেউ যদি মাদ্রাসায় খিদমত করতে পারে, এটা আমরা সৌভাগ্য মনে করি। তো আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য আমি শুকরিয়া। অনেক সময় যে ফতুয়া রোশনালে পড়ে জাতি, বা বিভ্রান্তকর না জেনেও ফতুয়া দেওয়া, এটা কোরআনে তো নিষেধ করা। আল্লাহ তো ডাইরেক্ট নিষেধ করে দেন সূরা সাফের বোধহয় 2 নম্বর আয়াতে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে তোমরা যেটা মানে না জেনে ইনফরমেশনগুলো ক্রিয়েট করা। এখন সমাজে এগুলো ফেতনা হচ্ছে খুব বেশি। এই বিষয়ে যদি কেউ আপনার কাছে জানতে চায়, আপনি হয়তো ওই জিনিসটা জানেন না, সেক্ষেত্রে আপনি কি করেন? এটা তো আমাদের ইফতার যে বছর পড়েছি, সেই বছর আমাদের ওস্তাদরাই বলেছেন যে ফতুয়াটা এমন বিষয়, এটা চাইলে তুমি জানলেও সবসময় বলবে না। কারণ এটা নিয়ম হচ্ছে, কেউ যদি মাসলা জানতে চায় ফতুয়ার ক্ষেত্রে, তখন বলতে হবে যে ইফতার বিভাগে যান, আপনার যেটা জানার এটা লিখিত আকারে দেন, এখান থেকে আমরা উত্তর দিব। তার মানে হচ্ছে যে ফতুয়া আপনি জানলেই বলা যাবে না। আচ্ছা আচ্ছা, এটা আমাদেরকে বলাই আছে ওস্তাদদের পক্ষ থেকে। মাশাআল্লাহ। ছোট সময়ে মা আপনার জন্য কোন জিনিসটা খুব গুছিয়ে রাখতো? সেটা কি খাবার, বা কোনো ফল, বা ডিম? মানে কোন জিনিসটা মা খুব স্বাচ্ছন্দ্যে আপনার হাতে তুলে দিত, আপনার ভালো লাগতো? এটা মনে নেই, তবে আমার একটা আম্মুর একটা কথা মনে পড়ছে। আমি তখন ঢাকাতে লেখাপড়া করতাম, তো কোনো এক সময় বলেছিলাম যে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করে। তো তখন কোনো কারণে সেটা আমাকে দিতে পারেননি। অনেক বছর পরে আম্মু সেই খাবারটা আমার সামনে দিয়ে বলেছিল যে এটা রাকিব খেতে চেয়েছিল যখন রান্না করছে। তো এটা আমার খুব কথাটা খুবই মনে ধরেছিল যে আম্মু এত বছর পর, আমি ভুলে গেছি কিন্তু আম্মুর মনে আছে আমি খেতে চেয়েছিলাম, এবং সে সেটা আমাকে রান্না করে দিয়েছেন। সেই খাবারটা কি খাবার ছিল? এটা ছিল সিমাই পিঠা বলে আমাদের দেশে। মাশাআল্লাহ, এর নামই হচ্ছে মা। এই জন্য মা বাবার কম্পেয়ারটা কখনো হয় না। আপনার সন্তান আপনার কাছে কোনো কিছু খাইতে চাইলে তখন আপনি, বা কোনো বায়না ধরলে সহজেই সেটা নেন, নাকি ব্যস্ততার কারণে ভুলে 2-3 দিন পরে? আমি আমার মেয়ের সঙ্গে খুব বন্ডিংটা খুব ভালো রেখেছি। ও
ওকে যেটা কমিটমেন্ট করে যে দিব সেটা আমি দেই। বয়স কত হয়েছে? 5 বছর হবে এই। আমার বাচ্চার বয়স 5 বছর। মাশাআল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই আমার মেয়ের জন্মগ্রহণ করার পর থেকেই আমার মনে হচ্ছে যে আল্লাহ আমাকে আমার সৌভাগ্যটা দান করেছেন। জি জি, মাশাআল্লাহ। ভাবি ভাবির চাহিদা বিজনেসটা শুরু করেছি জি, আমার জি। আমার মেয়ে হওয়ার পর থেকেই আমার এই ফ্ল্যাটের বিজনেস বা আমার নিজস্ব যা কিছু, আলহামদুলিল্লাহ। অনেক কিছু আপনি ছড়িয়ে নিয়েছেন। আল্লাহ সকল জায়গায় আপনাকে সমৃদ্ধি এবং বারাকা দান করুন। ভাবির চাহিদার ক্ষেত্রে যদি হয়তো 2-1 দিন এদিক সেদিক হয়ে গেল, বললো এটা নিয়ে আসো, আনা হয় না, সেই ক্ষেত্রে তখন মানে এটাকে কিভাবে আপনি দেখেন বা ভাবি কিভাবে দেখে? যেমন আমি আমার ওয়াইফ যদি কোনো জিনিস শেষ হয়ে যায়, ধরেন তেল বা বাজার, সে আমাকে 2-3 দিন আগে থেকে বলা শুরু করে এটা নাই, কারণ সে বুঝতে পারে যে এইটা আনতে গেলে তার ব্যস্ততায় এটা আমাকে 2-3 দিন আগে থেকে সিগন্যাল দেয়। আপনার কেমন? এটা সিগন্যাল কি ডাইরেক্ট হয় নাকি এরকম? এখন তো মোবাইল আছে, মেসেজ দিয়ে রাখে যে আমার এটা লাগবে হোয়াটসঅ্যাপে, তো ওই হিসাবে নিয়ে আসা হয়। তারপর অনেক সময় দেখা যায় আমি ব্যস্ত থাকি, আনতে পারি না টাইম মতো, হয়তো 2 দিন দেরি হয়, তো ওটা মেনে নেয়। জি, ইনশাল্লাহ। তো এই গল্পগুলো শুনলাম। আর কোন গল্প আছে যেটা আপনি হয়তো বলতে পারেন নাই, এখন আপনার বলতে মন চাচ্ছে? এরকম কোনো গল্পের লিঙ্ক আপ আপনার কাছে আছে নাকি আমরা অনুষ্ঠান শেষ করব? না, ওরকম গল্প নেই, তবে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই। এটা দর্শকদের জন্য বা যারা ওস্তাদ রয়েছেন তাদের জন্য। তো অনেকে মনে করে যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে বা যারা সংস্কৃতি চর্চা করে তারা লেখাপড়া আসলে করে না বা ভালো হতে পারে না। তো আমি মনে হয় এখান থেকে এই চিন্তাটা অনেকের একটু চেঞ্জ করা দরকার, যে সংস্কৃতি চর্চা করলেই যে তারা খারাপ হয়ে যায়, তারা লেখাপড়া করে না, এই বিষয়টা মনে হয় একটু চেঞ্জ হওয়া দরকার, মানে আমাদের চিন্তা চেতনা। সংস্কৃতি তো যারা করে এরা তো অ্যাকচুয়ালি আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষগুলোই সংস্কৃতি চর্চা করে, যেন তেন মানুষগুলো সংস্কৃতি চর্চা করতে পারে না। প্রতিভা মানুষ তো প্রতিনিয়তই জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি যে মানুষগুলোকে প্রতিভা বা কোয়ালিটি বা এক্সেপশনাল যে জিনিসগুলো দেয়, এটা ক্ষণে ক্ষণে দেয় না, এটা যুগে যুগে দেয়। সো এই মানুষগুলো যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ স্পেশাল একটা ইলহাম তাদের ভেতরে থাকে। এটা বললাম এর জন্য যে আমাদের অনেক ওস্তাদদের ধারণা বা এরকম যে ও সংস্কৃতি চর্চা করে তাহলে ও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর বলেছেন। এর আগেও যারা এখানে এসেছে হ্যাঁ এই কথাগুলো বলেছে। তো ইনশাআল্লাহ আপনি তো এখন উস্তাদ। হ্যাঁ, আমি এখন মাদ্রাসায় উস্তাদ আছি। আপনি এখন উস্তাদ, তো আপনার জেনারেশনকে জানো আপনি এই জায়গা থেকে যেমন আপনার হাত দিয়ে যদি শত শত বাচ্চা তৈরি হয়, তারা সংস্কৃতির ছোঁয়া পাবে এবং তারা এখানে আসতে উদ্বুদ্ধ হবে, এরকম জায়গাগুলোই আস্তে আস্তে ইয়ে হবে। এবং আগের উস্তাদগুলো তো খুব সিরিয়াস ছিল, তারা একটু ভুল হলে ওই যে চুন খসাও তারা সহ্য করতে পারতো না। এটাও ভালো, একটা সময়ের জন্য এটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ রাকিব ভাই, মূল্যবান সময় দিয়ে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো লেগেছে আপনাকে। সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, রাকিব রায়হান ভাই আমাদেরকে খুব চমৎকার করে তার জীবনের একটা পরিধি তিনি যে অতিক্রম করেছেন সেটা সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করছি এখান থেকে মূল্যবান কিছু জিনিস আপনারা নিতে পারবেন এবং সেই আলোকে আগামীর দিনগুলো আমাদের আরও পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, সেই প্রত্যাশা রাখছি। যারা এতক্ষণ ছিলেন রূপ বাংলাদেশের সঙ্গে, আগামী দিনে আমাদের এই জীবনের গল্প, আপনার জীবনের যদি যেই গল্প আপনি বলতে চান, যেই গল্প হয়তো কাউকেই বলা হয়নি, সে ধরনের গল্প যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করে জীবনের গল্প অনুষ্ঠানে আসবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।